ওয়েলকাম টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইএসসি সিলেবাসভুক্ত কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলার কিছু নেই। রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে না এমন মানুষ বিরল, কারণ জলে স্থলে আকাশে বাতাসে সব জায়গায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিচরণ, অর্থাৎ কাব্যে, কবিতায়, নাটকে, উপন্যাসে, নৃত্যনাট্যে, গীতিনাট্যে, গানে, সমস্ত ক্ষেত্রে কবির বিচরণ, অর্থাৎ তিনি লিখেছেন, নিজেই সুর দিয়েছেন অনেক কবিতায় বা গানে নিজেই। তো এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ওরা কাজ করে। কবি যখন জীবন সায়ান্নে উপনীত হয়েছেন, তখন কর্মহীন অবকাশে কবির মন ছুটে যেতে চায় মহাশূন্যের দিকে। কবির চোখে পড়ে অতীত ইতিহাসের সুদীর্ঘ চিত্র, যেখানে বারবার বহিরাগতরা হানা দিয়েছে, তারা আধিপত্য করেছে, তাদের রাজত্ব বিস্তার করেছে, তাদের আধিপত্য। আবার কালের নিয়মে তারা কিন্তু ছেড়ে চলে গেছে এই দেশ থেকে। বারবার এরকম করে তারা এসেছে, রাজশক্তির বিনাশ ঘটেছে, রাজশক্তির উত্থান ঘটেছে। এরপরে এসেছে প্রবল বিজয়োদ্ধত গতিতে ইংরেজ। কবি যখন বেঁচে ছিলেন তখন কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়নি। তাই তিনি বলেছেন এই কবিতায় যে এই প্রবল ইংরেজও একদিন দেশ ছেড়ে চলে যাবে, সেদিন আর বেশি দেরি নেই। কিন্তু আজকে আমরা এই কবিতা পড়ছি ঠিকই, কিন্তু সত্যি সত্যি ইংরেজরা আমাদের দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, কারণ আমাদের দেশের মানুষের চেষ্টায়, দেশপ্রেমীদের চেষ্টায় রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের এই স্বাধীনতা দেখে যেতে পারেননি। তার কবিতায় তিনি কিন্তু লিখে গেছেন যে এমন একদিন আসবে যে কালের চক্র বক্রগতিতে ঘুরিতেছে অবিরত, ঠিক সেরকমই এরাও আমাদের দেশ ছেড়ে একদিন চলে যাবে, তাই তারা চলে যেতে বাধ্য হয়েছে। ওরা কাজ করে কবিতায় কবি শেষ পর্যন্ত তার দৃষ্টি ফিরে আসে মাটির পৃথিবীর দিকে। কবির দৃষ্টি ফিরে আসে মাটির পৃথিবীর দিকে। তার চোখে পড়ে এই রাজত্ব অধিকারের দলের পাশাপাশি কর্মচঞ্চল জনতা, যারা প্রতিনিয়ত মানুষের প্রয়োজনে কাজ করে চলেছে, যারা নদীতে নৌকো চালায়, যারা জমিতে চাষ করে, মাঠে মাঠে ধান বোনে, রাস্তা তৈরি করে, পথঘাট তৈরি করে, কলকারখানায় কাজ করে, এরকম কর্মচঞ্চল জনতাকে কবি দেখেছেন। ওরা কাজ করে কবিতায় এদেরই জয়ধ্বনি করেছেন কবি। কবি বলেছেন, অলস সময় ধারাবে ওরা কাজ করে, মন চলে শূন্য পানে ধেয়ে। শূন্য পানে ধেয়ে অর্থাৎ অতীতের ইতিহাসের দিকে, যেখানে রাজশক্তি বারবার এসে হানা দিয়েছে আমাদের এই দেশে এবং আবার তারা বিদায় নিয়েছে, সেদিকেই কবির মন চলে যায়। সে মহাশূন্যের পথে আর ছায়া আঁকা ছবি পড়ে চোখে। ছায়া আঁকা ছবি পড়লে কি হবে, দেশ আমাদের কিন্তু স্বাধীন রয়ে গেছে। আমাদের দেশে এসেছে পাঠান, মোগল, ইংরেজ, কিন্তু কেউ কিন্তু স্থায়ী আসন প্রতিষ্ঠা করতে পারেনি। কিছুদিনের জন্য রাজত্ব করার পরে তারা কিন্তু আবার ফিরে গেছে, নিজেদের দেশে ফিরে যেতে বাধ্য হয়েছে। কতকাল দলে দলে গেছে কত লোক, সুদূর অতীতে জয়োদ্ধত প্রবল গতিতে এসেছে, আবার গেছে। এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল। সাম্রাজ্য, রাজ্যের যাদের লোভ আছে, সাম্রাজ্যের যাদের লোভ আছে, সেরকমই পাঠান এসেছে আমাদের দেশে। পাঠান কারা? আফগানিস্তানের ইসলাম ধর্মী মানুষদের পাঠান বলা হয়। এই পাঠানরা এসেছিল আমাদের দেশে রাজত্ব করতে, জয় করেছিল, তাদের রাজত্ব বিস্তার করেছিল, কিন্তু আবারও ফিরে যেতে বাধ্য হয়েছে তারা। এসেছে মোগল। মোগলকে মঙ্গোলিয়ার অধিবাসীদের বলা হয় মোগল। এই মোগলও আমাদের দেশে এসেছে রাজত্ব করতে, কেউ স্থায়ী আসন প্রতিষ্ঠা করতে পারেনি। কিছুদিনের জন্য এসে তারা রাজত্ব করে রাজশক্তি বাড়িয়ে আবারও ফিরে যেতে বাধ্য হয়েছে।
বিজয় রথের চাকা উড়াইছে ধুলিজাল, উড়িয়াছে বিজয় পতাকা, শূন্য পানে চাই আজ তার কোনো চিহ্ন নাই। কবি বলছেন বিজয় পতাকা উড়িয়ে তারা যেমন এসেছিল, আবার ধুলিজাল উড়িয়ে তারা চলে গেছে, আবার ধুলো উড়িয়ে তারা চলে গেছে। তাদের কোনো চিহ্ন নেই আজকে আর। ইতিহাসের পাতায় যে কটা দিনের জন্য লেখা ছিল বাস সেটুকুই। আজ তার কোনো চিহ্ন নাই। নির্মল সে নীলিমার প্রভাত সন্ধ্যায় রাঙালো, যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো। তারপর সেই শূন্যতালে আসিয়াছে দলে দলে, লৌহ বাদাপাতে অনল বিশ্বাসী রথে প্রবল ইংরেজ। যখন মোগল পাঠান এরা সব চলে গেল, তখন কিন্তু আবার এলো প্রবল জয়োদ্যত গতিতে ইংরেজ। তারাও প্রায় 200 বছর রাজত্ব করলো আমাদের এখানে। যখন তারা রাজত্ব করেন তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিলেন। তাদের চলে যাওয়াটা তিনি দেখতে পাননি, কারণ তখন তিনি অবকাশে আছেন, অর্থাৎ বিশ্রামে আছেন। কারণ কবির তখন জীবন সায়ান্নে উপনীত কবি কর্মচঞ্চল জনতার দিকে চোখ ফিরিয়ে তিনি আনন্দ পেয়েছেন। এই প্রবল ইংরেজ কিন্তু প্রায় 200 বছর রাজত্ব করার পরে আবারও চলে যেতে বাধ্য হয়েছে আমাদের দেশের মানুষের প্রতিবাদে। প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার দেশ, জানি তার পথ দিয়ে বয়ে যাবে কাল, কোথায় ভাষা দেবে সাম্রাজ্যের দেশ বেড়াজাল। কবি বলেছেন জানি তার পথ দিয়ে বয়ে যাবে কাল, অর্থাৎ সময় কিন্তু তার পথ দিয়ে চলে যাবে, অর্থাৎ প্রবল ইংরেজও কিন্তু এখানে আর বাসা বাঁধতে পারবে না, এখানে চিরকাল থাকতে পারবে না। আজ কিন্তু সেটাই হয়েছে। আজ আর ইংরেজ আমাদের দেশে রাজত্ব করছে না, আজ আমরা স্বাধীন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর স্বাধীনতা দেখতে পাননি। স্বাধীনতার আগের লেখা এই কবিতা, কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়াজাল, জানি তার পণ্যবাহী সেনা, জ্যোতিষ্ক লোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না। জ্যোতিষ্ক লোকের পথে তাদের কথা, যারা ভালো কাজ করে তাদের কথা মানুষ মনে রাখে, মানুষ দেখতে পায়, মানুষ তাদের কথা ভাবে। কিন্তু যারা এই অত্যাচারে অত্যাচারিত হয়, তাদের অত্যাচারে যারা অত্যাচারিত, তারা কিন্তু তাদের কথা মনে রাখে না। তাই কবি বলেছেন জ্যোতিষ্ক লোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না। কাদের চিহ্ন থাকবে না? সেই প্রবল জয়োদ্যত গতিতে যে এসেছিল যে ইংরেজ। আজকে আমরা ইংরেজদের কথা মনে করি, তাদের অত্যাচারের কথা হয়তো মনে হয়, কিন্তু তারা আমাদের শত্রু। মাটির পৃথিবী পানে আঁখি মেলি যাবে, দেখি সেথা কল কল রবে, বিপুল জনতা চলে। বিপুল জনতা কোথায় চলে? তারা কর্মচঞ্চল জনতা, তারা কাজ করতে চলে, তারা মাঠে ধান কাটতে চলে, ধান বুনতে চলে, ফসল লাগাতে চলে, কেউ বা জমিতে কাজ করতে যায়, কেউ বা নৌকো চালাতে যায়, কেউ বা বাজারে সবজি বিক্রি করতে যায়। এই যে কর্মচঞ্চল জনতা, যাদের জন্য আমরা ভালো আছি, প্রতিদিনের প্রয়োজন মেটে যাদের জন্য আমাদের, তাদের কথা কবি বলেছেন। বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে, যুগ যুগান্ত হতে মানুষের নিত্য প্রয়োজনে, জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে আহাল। ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। কারা? কর্মচঞ্চল জনতা, কর্মী মানুষেরা, শ্রমিক সম্প্রদায়, যারা দিন আনা দিন খাওয়া মানুষ, যারা সামান্য অর্থের বিনিময়ে, অর্থাৎ শুধুমাত্র পারিশ্রমিক নিয়ে যারা কাজ করে যাদের জীবন চলে, যারা সাধারণ মানুষের প্রয়োজনে কাজ করে চলে, শুধু তার বিনিময়ে তাদের শুধু ভাত কাপড় আর শুধু মাথা গোজার ঠাঁই ছাড়া আর কিছু থাকে না। এরকম কর্মচঞ্চল জনতার কথা কবি বলেছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাদের দিকে চেয়ে স্বস্তি পেয়েছেন। একদিকে যখন মানুষ রাজ্য বিস্তারের জন্য লোভে মত্ত, অন্যদিকে কর্মচঞ্চল জনতা কিন্তু প্রতিনিয়ত কাজ করে চলেছে, এটাই কবি বলতে চেয়েছেন। ওরা চিরকাল টানে দাঁড়, ওরা দাঁড় টানে, যারা দাঁড় টানা মানুষ তারা দাঁড়ই টানে, ধরে থাকে হাল। ওরা মাঠে মাঠে পাকা ধান কাটে, ওরা মাঠে মাঠে পাকা ধান কাটে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ওরা ফসল ফলায়। ওদের কথা কিন্তু কেউ মনে রাখে না তবুও। কিন্তু পৃথিবীর ওরাই আসল কর্ণধার, আমাদের পৃথিবীটাকে সুন্দর রেখেছে ওই কর্মী মানুষেরাই। বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। নগর অর্থাৎ শহর, প্রান্তরে মানে দূর দূরান্তরে, অর্থাৎ অনেক দূরে মাটি। রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মুরসব অর্থ তার ভোলে।
রাজছত্র ভেঙে পড়ে, রাজার পরিবর্তন হয়, রাজ্যের পরিবর্তন হয়, কিন্তু এদের কর্মধারা কিন্তু চিরপ্রবহমান। এদের কর্মধারা থেকে কেউ এদেরকে বিতাড়িত করতে পারেনি। এদের কর্মধারা চলছেই, আজও চলছে, চলবে। রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি। রক্ত আঁখি কেন? যারা আমাদের দেশে রাজত্ব করতে এসেছিল তারা তো নিজের আত্মগর্বে বলিয়ান হয়ে এসে দেশের মানুষকে যা নয় তাই করেছে, অত্যাচারিত হয়েছে আমাদের দেশের মানুষ এবং আমরা। রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি। রক্ত আঁখি মানে তাদের এই যে গরম চোখ, মানুষের অত্যাচারের চোখ। শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। শিশুপাঠ্য কাহিনীতে অর্থাৎ ইতিহাসের পাতায় এদের কথা লেখা থাকে শুধুমাত্র। আর মানুষ পড়ে এদের অত্যাচারের কাহিনী, ছেলেমেয়েরা পড়ে এদের অত্যাচারের কাহিনী, কিন্তু কেউ মনে রাখে না, এদের মনে রাখার চেষ্টা করে না। ওরা কাজ করে দেশে দেশান্তরে, দেশ থেকে দেশান্তরে, যেদিকেই তাকাবে সেদিকেই কর্মী মানুষের কর্মকোলাহল। ওরা অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, অঙ্গ অর্থাৎ বিহার, বঙ্গ অর্থাৎ বাংলা এবং কলিঙ্গ অর্থাৎ উড়িষ্যা। শুধু অঙ্গবঙ্গ কলিঙ্গ অর্থাৎ অঙ্গ মানে বিহার, বাংলা এবং উড়িষ্যাতে নয়, বিভিন্ন জায়গাকে বোঝাতেই কবি অঙ্গ বঙ্গ কলিঙ্গের কথা বলেছেন, অর্থাৎ বিহার, বাংলা, উড়িষ্যার কথা বলেছেন। পাঞ্জাবে, বোম্বাই, গুজরাটে গুরু গুরু গর্জন স্বর, দিন রাত্রে গাথা পড়ি, দিন রাত্রি করিছে মুখর, দিন যাত্রা করিছে মুখর। বলছে গুরু গুরু গর্জন, গুনগুন স্বর, গুরু গুরু গর্জন। আকাশে মেঘ ডাকলেও এরা কিন্তু কাজ করে। এরা বৃষ্টিতে ভেজে, রোদে পুড়ে, এদের কিন্তু কোনো রকম কোনো প্রতিক্রিয়া নেই, কারণ এরা শান্ত, নম্র, এরা কর্মচঞ্চল জনতা। কাজ এদের প্রধান জীবন চলার অস্ত্র। দিন রাত্রে গাথা পড়ি, দিন রাত্রা করিছে মুখর, সুখ দুঃখ দিবস রজনী, মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্র ধ্বনি। সুখ দুঃখ দিবস রজনী, এদের দুঃখকে দুঃখ বলেও মনে করে না। সুখের এদের যেমন দুঃখে এরা দুঃখ খুব একটা পায় না, আনন্দেও তেমনি এরা খুব বেশি আনন্দিত হয়ে ওঠে না, কারণ এরা জানে এরা খেটে খাওয়া মানুষ। যেদিন এদের রোজগার হবে সেদিন এরা খাবে বা ভালো খেতে পারবে, আর যেদিন রোজগার হবে না সেদিন এরা খেতে পারবে না। সুতরাং এরা কর্মের মাধ্যমে জীবনের মহামন্ত্র ধ্বনি তোলে। অঙ্গ বঙ্গ কলিঙ্গ বিভিন্ন জায়গায় এরা কাজ করে চলেছে। এদের জন্যই মানুষের ঘরে ঘরে খাবার আসে, মানুষ সুখে নিদ্রা যেতে পারে, বড় বড় অট্টালিকা প্রাসাদে বাস করে শুধু এই কর্মচঞ্চল জনতার জন্যেই। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তিনটি পথের কথা বলেছেন, কর্মমার্গ, জ্ঞানমার্গ এবং ভক্তিমার্গ। প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কর্মমার্গে বিশ্বাসী বলেই এ ধরনের কবিতা তিনি লিখেছেন খুব বেশি। কারণ এখানে দেখিয়েছেন যারা রাজ্য জয় করতে এসেছিল তারা রাজ্যের লোভে কিছুদিন রাজত্ব করার পরে রাজ্যকে টিকিয়ে রাখতে পারেনি, তাদের চলে যেতে বাধ্য হয়েছে তারা। কিন্তু কর্মী মানুষের কাজকে তো কেউ ব্যাহত করতে পারেনি, তাদেরকে তো কেউ কাজ থেকে বিতাড়িত করতে পারেনি, কারণ তাদের কাজ কিন্তু যুগ যুগান্ত ধরে চলছে, চলবে, চলেছে। এরা কিন্তু কর্মচঞ্চল জনতা, এদের কাজ চিরপ্রবহমান। এই ওরা কাজ করে কবিতায় কবি ওরা কাজ করে বলতে শ্রমিক, মজুর অর্থাৎ শ্রমজীবী মানুষের কথা বলেছেন। ওরা কিন্তু প্রতিনিয়ত কোথায় কি ঘটলো এরা দেখে না, এরা কিন্তু যেখানে যার প্রয়োজন হয়, যেদিকে কোনো কাজের দরকার হয় সেদিকে এরা চলে যায়। প্রকৃতপক্ষে বলতে হয় এরা কিন্তু দুঃসময়েরও বন্ধু, সুসময়ের তো বন্ধু বটে। দুঃসময়ের বন্ধু, যেখানে কোনো ঘর ভেঙেছে কর্মচঞ্চল জনতা সেখানে হাজির, যেখানে কোনো শহরে কোনো গণ্ডগোল হয়েছে এই কর্মচঞ্চল জনতা গিয়ে হাজির। কারণ ইটকাঠ সরাতে হবে, বাড়ি তৈরি করতে হবে, ভাঙা বাড়ি তুলে ফেলতে হবে, এই সমস্ত কাজেই তারা অভ্যস্ত, এতেই তাদের আনন্দ এবং এভাবেই তারা ভালো আছে। এই কর্মচঞ্চল জনতার কথা দেখে কবি একদিকে যখন দেখেছেন ইতিহাসের রাজ্য জয়ের লোভ আর হানাহানি, কাটাকাটি, রক্তারক্তি, অন্যদিকে কবি দেখেছেন কর্মচঞ্চল জনতা। তাই কবি ওরা কাজ করে কবিতায় এই কর্মচঞ্চল জনতার কথাই বেশি করে বলতে চেয়েছেন।
আজকের এই কবিতাটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না যেন। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।